আসসালামু আলাইকুম। তাজউদ্দিন আহমদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী এবং স্বাধীনতার পর অর্থমন্ত্রী। এতকাল এতটুকু তথ্যই জেনে এসেছি। অপরদিকে যার জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, স্বাধীনতার সর্বাধিনায়ক একজন ইন্ডিভিজুয়াল যে সবার ক্রেডিট একা মেরে খেয়ে এসেছিল এতগুলো বছর ধরে, একটা মানুষকে ঘিরে এত এত প্রশংসা, অথচ সেই মানুষটাই যেখানে সমগ্র যুদ্ধ সময়টা ছিলেন দেশের বাইরে, স্বেচ্ছায় ধরা দেন পাক বাহিনীর হাতে এবং তাকে স্থানান্তর করা হয় পাকিস্তানি জেলখানায়। অপরদিকে তার অনুপস্থিতিতে তাজউদ্দিন আহমদ সমগ্র দেশের অস্থায়ী সরকার ব্যবস্থাকে অনেকটা একাই সামলেছিলেন। বাইরের দেশগুলো হতে সমর্থন আদায়, মুক্তিযোদ্ধাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা, শরণার্থীদের জন্য সাহায্য আদায় ইত্যাদি অসংখ্য কাজ করেছিলেন। এমনকি মোশতাক আহমেদের ধূর্ততা এবং স্বাধীনতা বানচাল করার জন্য ষড়যন্ত্রও তিনি ধরে ফেলেছিলেন। সেদিন যদি তিনি দূরদর্শী না হতেন, দেশ আজ স্বাধীন হতো না। বাংলাদেশের জন্ম ইতিহাসের এমন এক গুরুত্বপূর্ণ ব্যক্তির জীবন সম্পর্কে আমাদের আগ্রহ থাকাটাই স্বাভাবিক। আমাদের এই আগ্রহ চরিতার্থে এগিয়ে এসেছেন স্বয়ং তাজউদ্দিন কন্যা শারমিন আহমদ। ঐতিহ্য প্রকাশনী থেকে 2014 সালে প্রকাশিত হয় তাজউদ্দিন নেতা ও পিতা বইটি। তখন বইটি নিয়ে খোলামেলা আলোচনা করা সম্ভব ছিল না, কারণ বঙ্গবন্ধু সম্পর্কে কিছু স্পর্শকাতর বিষয়ের প্রতি আলোকপাত করেছিলেন তাজউদ্দিন আহমদের কন্যা। বইটি প্রকাশের পর 71 টিভিতে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন শারমিন আহমদ। সেখানে বইটি নিয়ে খোলামেলাভাবে কথা বলতে গিয়ে খুব অস্বস্তি বোধ করেছিলেন তিনি। এটুকু বুঝিয়েছিলেন তাজউদ্দিন আহমদ বাংলাদেশ প্রতিষ্ঠায় যে বিশাল অবদান রেখেছিলেন, সেই অবদানের স্বীকৃতি তিনি পাননি। কে ছিনিয়ে নিয়েছে তাজউদ্দিন আহমদের মুক্তিযুদ্ধে অবদানের ক্রেডিট? জুলাই বিপ্লবের পর শারমিন আহমদকে বিভিন্ন টিভি চ্যানেলে নিয়মিত এই বিষয় নিয়ে অকপট আলোচনা করতে দেখা যাচ্ছে। আগে যা বলতে পারেননি, এখন বলছেন। তখন টিভিতে না বলতে পারলেও এই গ্রন্থে সেই সব স্পর্শকাতর বিষয় আগেই অন্তর্ভুক্ত করেছেন লেখিকা। সেখান থেকে একটা বিষয় উল্লেখ করি। বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের পুরোটা সময় পাকিস্তানে বন্দী ছিলেন। মুক্তিযুদ্ধের কোনো প্রত্যক্ষ অভিজ্ঞতা তার ছিল না, অথচ দেশ স্বাধীনের পর মুক্তিযুদ্ধের 9 মাস কী ঘটেছিল এ বিষয়ে তাজউদ্দিন আহমদের কাছে কোনো কিছুই তিনি জানতে চাননি। বিস্ময়কর ব্যাপার নয়? স্বাধীনতার ঘোষণা নিয়েও আলাপের সুযোগ উন্মুক্ত করে এই বই। এসব বিষয় মতিউর রহমান রেন্টু রচিত আমার ফাঁসি চাই বইটিতে বিস্তর উল্লেখ আছে, যার পাঠ আমরা ইতিপূর্বেই প্রকাশ করেছি। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে চাইলে আমার ফাঁসি চাই বইটির অডিও বুক শুনে আসতে পারেন। যা হোক, আর কথা না বাড়িয়ে শুরু করছি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের জ্যেষ্ঠ কন্যা শারমিন আহমদ রচিত তাজউদ্দিন আহমদ নেতা ও পিতা বইটির পাঠ। শুরুতেই ভূমিকার অংশটি শুনতে না চাইলে ভিডিও স্ক্রাইবার বার অথবা ডেসক্রিপশনে দেওয়া টাইম কোড থেকে সরাসরি মূল বইয়ের পাঠে চলে যেতে পারেন। 2006 সালের 2রা জানুয়ারি এই বইটি লেখা শুরু করেছিলাম উত্তর আমেরিকায়, যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড স্টেটের সিলভার স্প্রিংয়ের বাসভবনে। মধ্য আমেরিকার সৌন্দর্য স্নাত কোস্টারিকা রাষ্ট্রের চিরসবুজ সুউচ্চ পর্বতমালার ধ্যানমগ্ন দৃশ্য, প্রশান্ত ও অতলান্তিকের অবিশ্রান্ত সঙ্গীতময় সংলাপ এবং আকাশের সীমাহীনতায় উজ্জ্বল লাল, নীল, হলুদ, সবুজের জমকালো রঙিন ডানামেলা টুকান, ম্যাকাও ও অজস্র পাখির আনন্দময় আলাপচারিতার মধ্য দিয়ে এই বইটি সমাপ্তি লাভ করে। বইটি সময়ানুক্রমিকভাবে শুরু করেছি 60-এর দশকের শুরুতে, আমার জন্মকাল হতে, এবং শেষ করেছি 1975 সালের নভেম্বর মাস আব্বুর অন্তলোকে যাত্রায়। আজকের ও আগামীর তরুণ যখন বইটি পড়বে, তখন সে হয়তো তার মধ্যে খুঁজে পাবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এমন এক ব্যতিক্রমধর্মী, মৌলিক, চিন্তাশীল, বিস্ময়কর রকমের ন্যায়নিষ্ঠ, দুর্দান্ত রকমের সত্যপ্রিয়, দূরদৃষ্টি সম্পন্ন, নিরহংকার, আত্মপ্রচার বিমুখ ও স্বাধীনচেতা মানুষকে, যার নির্মল জীবনাদর্শকে অনুসরণের মধ্যে শান্তি ও ন্যায়ের সুকঠিন পথটি নির্মাণ করা সম্ভব। বাংলাদেশ একদিন তার নিজস্ব প্রয়োজনেই খুঁজে বের করবে তাজউদ্দিন আহমদকে,
সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে গাজীপুরবাসীদের তাজউদ্দিন আহমদকে দেওয়া বঙ্গতাজ উপাধিটি নতুন করে স্মরণ করিয়ে দেবে এক নিঃস্বার্থ দেশপ্রেমিকের সুদক্ষ নেতৃত্বে স্বাধীনতা অর্জনের অমর ইতিহাস। প্রখ্যাত মনোবিজ্ঞানী এরিকসন তার গুরু ফ্রয়েডের কিছু বিতর্কিত মতবাদ খণ্ডন করেন। এরিকসনের এই নতুন মতবাদ তাকে নিও ফ্রয়েডিয়ান পণ্ডিতদের মাঝে শীর্ষ আসনে পৌঁছে দেয়। এরিকসনের মতে মানবজাতির মন মানসিকতা যৌন প্রবৃত্তি নয়, বরং সমাজ থেকে পাওয়া অভিজ্ঞতার মাধ্যমেই তা গড়ে ওঠে। তিনি তার এই যুগান্তকারী মতবাদটিকে বিশদ ব্যাখ্যা ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে উপস্থাপন করতে গিয়ে বলেন, প্রতিটি মানুষই জীবনের 8টি স্তরে বিশেষ সংঘাতপূর্ণ পরিস্থিতির মুখোমুখি হয়ে থাকে। জীবনের শুরু থেকে বার্ধক্য পর্যন্ত মানুষকে অগ্রগতির এক একটি স্তর পার হতে যেয়ে সংঘর্ষের মুখোমুখি হতে হয়। প্রতিটি স্তরে সে যেভাবে এই সংঘর্ষকে মোকাবেলা করে তার উপরই নির্ভর করে তার পরবর্তী সময়ের অগ্রগতি ও ব্যক্তিত্বের বিকাশ। এরিকসন বলেন, জন্মের পর থেকে প্রায় 6 বছর বয়স পর্যন্ত একটি শিশুর পৃথিবীকে চেনার প্রধান মাধ্যম হল তার মা, বাবা ও পরিবার। এই সময়টিতে শিশু তার মা এবং বাবাকে অনুসরণ করার চেষ্টা করে, পরিবার তাকে প্রভাবিত করে। তাদের চালচলন, কথাবার্তা, ভিন্নতা ও সাদৃশ্যতার মাপকাঠিতে সে চেষ্টা করে পৃথিবীকে জানার। বিভিন্ন সামাজিক ও মানসিক সংঘাতকে সে কিভাবে মোকাবেলা করবে তার প্রস্তুতি শুরু হয় ওই বয়স থেকেই। সৌভাগ্যবান শিশু যারা দারিদ্রতা, যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিকূল অবস্থার কারণে বাবা মাকে হারায়নি অথবা বঞ্চিত হয়নি, তাদের স্নেহ ছায়া থেকে তাদেরই একজন হয়ে 60-এর দশকের শুরুতে আমার পৃথিবীতে যাত্রা শুরু। এর ফলে বাবা মায়ের চিন্তাধারা ও কর্মকাণ্ডের ভেতর দিয়ে পৃথিবীকে আমার জানার চেষ্টাও ধীরে ধীরে হতে থাকে বিস্তৃত। আমার আব্বু ও আম্মু দুজনেই ছিলেন আত্মনিবেদিত সংগ্রামী নারী ও পুরুষ। তাদের চিন্তা আবর্তিত হতো দেশ ও দশকে কেন্দ্র করে। মানুষের প্রতি তাদের নিঃস্বার্থ মমতাবোধ এবং অন্যায়ের বিরুদ্ধে তাদের অবিচল প্রতিরোধ আমার মতো অগণিত সাধারণ মানুষের দৃষ্টিতে তাদেরকে করে তোলে অসাধারণ। শৈশবে আব্বুকে ঘিরে আমার স্মৃতি উজ্জ্বল নীলাকাশে খণ্ড খণ্ড শারদ মেঘের মতোই ভাসমান। তিনি ছিলেন এক ব্যতিক্রমী জীবন ও সময়ের অগ্রপথিক। তাকে ভালোভাবে জানার আগেই তিনি চলে গেলেন পৃথিবী ছেড়ে। তিনি চলে গেলেন আমার কৈশোর ও যৌবনের সন্ধিক্ষণে। তারপরও তাকে আবিষ্কার করার চেষ্টা করি প্রতিনিয়ত, ওই শৈশবের স্মৃতির মেঘমালার সাথী হয়ে। তার মধ্য দিয়েই বিশ্বকে খুঁজে দেখার চেষ্টা করি, কখনো বিশ্বের অসীম রহস্যের মধ্যে খুঁজি তাকে। আমার এই স্মৃতিচারণা মূলত আব্বুকে নিয়েই, তবে এর সঙ্গে যুক্ত হয়েছে প্রাসঙ্গিকভাবে আরও নানা ঘটনা। যে প্রিয়জন চলে যায় অনন্তলোকে, তার স্মৃতি হৃদয়ে ভরপুর হয়ে থাকে বেশি মাত্রায়। 60-এর দশকের পৃথিবীতে যখন হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করলাম, তখন সারা পৃথিবীতেই ব্যতিক্রমধর্মী নানা চিন্তাচেতনার আলোড়ন দেখা দিয়েছে। যারা ছিল এতকাল বাকরুদ্ধ ও নিপীড়িত, তারা সবে সাড়া জাগাতে শুরু করেছে পৃথিবীর আনাচে কানাচে। ঔপনিবেশিক শক্তিগুলোর মাঝে বৃদ্ধি পেয়েছে ক্ষয় রোগ। তারা জায়গা করে দিচ্ছে পৃথিবীর 2 পারমাণবিক শক্তিকে। ধনতন্ত্রবাদী গণতান্ত্রিক যুক্তরাষ্ট্রের নির্বাচিত নেতা তারুণ্য শক্তির প্রতীকরূপে জয়যুক্ত হলেন জন এফ কেনেডি। আর ওদিকে ফ্লোরিডায় মাত্র 90 মাইল দক্ষিণে কিউবায় আর এক তরুণ ফিদেল কাস্ট্রো মাত্র 32 বছর বয়সে গেরিলা যুদ্ধের মাধ্যমে যুক্তরাষ্ট্রের মিত্র অত্যাচারী শোষক বাতিস্তা সরকারকে হটিয়ে পুরো লাতিন আমেরিকায় ছড়িয়ে দিলেন সশস্ত্র বিপ্লবের ঢেউ। 60-এর দশকের রোমান্টিক বিপ্লবের নায়ক ফিদেলের গেরিলা সংগ্রামের সাথী চে গুয়েভারা বিপ্লব ছড়াতে গিয়ে সিআইএর নির্দেশে নিহত হলেন বলিভিয়ায়। প্রিয় চের প্রতিকৃতি অঙ্কিত লকেট তখন উত্তর ও দক্ষিণ আমেরিকায় মুক্তিকামী প্রতিটি তরুণের গলায় ঝুলছে।
সর্বত্র মুক্তির সংগ্রাম চলছে সে সময়, এবং আদর্শবাদী সৃষ্টিশীল মুক্তিচিন্তার জোয়ার বইছে ভিন্ন ধারায়, ভিন্ন পরিবেশে। গণ আন্দোলন, রাজনীতি, চিত্রকলা, শিল্পকলা, কাব্যসাহিত্য, সঙ্গীত, এমনকি ক্রীড়া জগতও মুখর বৈষম্যহীন নতুন সমাজ গড়ার স্বপ্ন ও অঙ্গীকারে বিভোর তরুণ নক্ষত্রদের উদ্ভাসিত উপস্থিতিতে। যুক্তরাষ্ট্রের রোসা পার্ক নামে এক নারী বাসে কৃষ্ণাঙ্গদের জন্য নির্ধারিত জায়গায় বসতে অস্বীকার করে বর্ণবাদ বিরোধী মুক্তি আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়িয়ে দিলেন। সারা দেশে মার্টিন লুথার কিং ও ম্যালকম এক্স পরিণত হলেন আফ্রিকা আমেরিকার মুক্তি আন্দোলনের অগ্নিপুরুষে। বিশ্বকাপ বিজয়ী মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী, অভিনেত্রী জন ফন্ডা, সঙ্গীতশিল্পী জন বয়েজ প্রমুখ সোচ্চার হলেন বর্ণবাদ ও ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে। এদিকে বেটি ফ্রিডেনের ফেমিনিন মিস্টিক বইটি যুক্তরাষ্ট্রের নারী মুক্তি আন্দোলনে এনে দিল নতুন মাত্রা। ওদিকে বিশ্বনন্দিত বিটলস গ্রুপের সঙ্গীত পৌঁছাল কালোত্তীর্ণ মর্গে, তাদের আধ্যাত্মিক বাণী সমৃদ্ধ হৃদয় পরিশুদ্ধির আহ্বানে। রবি শঙ্করের অন্তর আলোড়িত সেতারের বিমুগ্ধ আলাপে মিলিত হল প্রাচ্য ও পশ্চাতের হৃদয়। মধ্যপ্রাচ্যে ফিলিস্তিন, দক্ষিণ আফ্রিকা, পূর্ব ও দক্ষিণ এশিয়াসহ 60-এর দশকের পৃথিবীর নেতৃত্ব তখন তরুণদের হাতে। আমার মতো যারা সেই সময়টিতে জন্মেছিল তারা পৃথিবীকে কিভাবে দেখছিল, এই চিন্তা জন্মাতো আমার অভিবাসী হৃদয়ে। চিন্তার সূত্র ধরে আগ্রহ ভরে আলাপ জমাতাম আমার মার্কিনী বন্ধুদের সঙ্গে। দুটি ভিন্ন মহাদেশ, প্রায় 10,000 মাইলের ব্যবধানে আমাদের জন্ম। আমাদের ধর্ম, বর্ণ, ভাষা, সংস্কৃতি ও সমাজ ব্যবস্থা সম্পূর্ণ ভিন্ন, অথচ শৈশবের বেশ কিছু অভিজ্ঞতাকে প্রায় একই সঙ্গে আমরা সঞ্চয় করেছিলাম গোলার্ধের দুটি ভিন্ন স্থানে অবস্থান করেও। তৎকালীন পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশের গুটি কয়েক মানুষের ঘরে তখন সাদাকালো টেলিভিশন পৌঁছেছে। আমাদের ঘরে টেলিভিশন ছিল না। আমিও আমার 1.5 বছরের পিঠাপিঠি ছোট বোন রিমি অর্থাৎ শিমিন হোসেন, কুতকুত, হাডুডু ইত্যাদি খেলতে যেতাম ধানমন্ডির পুরাতন 19 নম্বর রোডে আমার বন্ধু রাখিদের বাড়িতে। খেলার পর ওদের বাড়িতে মাঝে মাঝে টেলিভিশন দেখতাম, রাখি ওর বড় 2 বোন কাজল আপা ও আখি আপার সঙ্গে। মাসুমা খাতুনের মিষ্টি মুখ ও শ্রুতিমধুর ঘোষণার মধ্য দিয়েই টেলিভিশনের অনুষ্ঠানগুলোর সঙ্গে আমার পরিচয়। 60-এর দশকের মধ্যভাগে পূর্ব পাকিস্তানে যে সাদাকালো টেলিভিশনের আবির্ভাব ঘটে তার তখন একটি মাত্রই চ্যানেল, অনুষ্ঠানও হাতে গোনা। টেলিভিশনও চালু থাকত মাত্র কয়েক ঘন্টার জন্য। চ্যানেল ও সময়ের সীমাবদ্ধতার কারণে আমাদের পছন্দ ও অপছন্দের গণ্ডিও হতো সীমিত। তারপরও ওই একটি মাত্র চ্যানেল ঘিরে ছোট বড় সকলেই যারা একই অনুষ্ঠান দেখতাম, মনে হতো আমরা যেন হৃদয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছি। একই গৃহে বসবাস করেও ছোট বড় সকলেই যেন আজ ভিন্ন ভিন্ন বিশ্বে বিভক্ত। চারিদিকে মাত্রাহীন পছন্দ ও বিনোদনের আতিশয্য। সে যুগে তেমনটি ছিল না। এ যুগে প্রযুক্তির বিস্ময়কর অগ্রগতি হয়েছে, অথচ আমাদের মানসিক অগ্রগতি প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে তাল মেলাতে পারেনি। সে কারণে আমরা পরিণত হয়েছি নয়া প্রযুক্তির দাসে। প্রযুক্তির অভিনব কলাকৌশলকে আমরা যতখানি না শান্তি সৃষ্টির কাজে লাগিয়েছি তার চেয়ে অশান্তির। এজন্য প্রযুক্তি দায়ী নয়, দায়ী আমাদের অবিবেচক মন ও মানসিকতা। ফলে আমরা ব্যাপকভাবে সৃষ্টি করেছি যুদ্ধের নিষ্ঠুরতম প্রক্রিয়া। বিশ্বব্যাপী দ্রুততার সঙ্গে ছড়িয়ে দিয়েছি আরও হিংস্রতা ও বন্যতা। একটিমাত্র বোতাম টিপেই নিমেষেই পৌঁছে যাচ্ছি ভিন্ন মহাদেশে, অথচ পারছি না নিজ গৃহের অতি আপনজনের হৃদয়ের পৌঁছাতে। সারাদিনের খেলার পর শ্রান্ত রিমি ও আমি বন্ধু পরিবেষ্টিত হয়ে সেকালের সাদাকালো টেলিভিশনের অনুষ্ঠানগুলো দেখতাম মুগ্ধ হয়ে। আমাদের প্রিয় বাংলা হাসির সিটকম ছিল হীরা চুনি পান্না। মূল অভিনেতা আশিস কুমার লৌহ, খান জয়নুল প্রমুখ। ইংরেজি সিরিজ শোর মধ্যে আই লাভ লুসি, বিউইস্ট এবং ফিউজিটিভ আমাদের মন কেড়ে নিয়েছিল। ঢাকা ও মার্কিন টেলিভিশনের ওই জনপ্রিয় সিরিজগুলি 60-এর দশকে বেড়ে ওঠা আমার সমবয়সী মার্কিনী বন্ধু ও আমার শৈশবের উষ্ণ স্মৃতির একটি অংশ হয়ে দাঁড়ায়।
সেই একই সময়ে তারা যখন মার্টিন লুথার কিংয়ের নাম ঘন ঘন শুনছিল, প্রত্যক্ষ করছিল গৃহযুদ্ধের জ্বালাও পোড়াও অভিযান, আমি তখন ঢাকার রাজপথে শেখ মুজিবুর রহমানের নাম উচ্চারিত হতে শুনেছিলাম। দেখেছিলাম সড়ক জুড়ে ব্যারিকেড, বিক্ষোভ ও উত্তাল মিছিলের স্রোতধারা। ভিন্ন নাম, ভিন্ন দেশ, অথচ লক্ষ্য একই, সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করার প্রতিজ্ঞা ও সংগ্রাম। 1960 সালে গণতান্ত্রিক নির্বাচনে তরুণ জন এফ কেনেডি নির্বাচিত হলেন বিশ্বশক্তি ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি পদে। পাকিস্তানে তখন আইয়ুব খানের সামরিক শাসন চলছে প্রচণ্ড দাপটের সঙ্গে। স্বৈরাচারী শোষক সেই সামরিক সরকারের পক্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক সরকার। বিশ্ব রাজনীতির এই পর্যায়টিতে এসেই কিন্তু আমার মার্কিন বন্ধু ও আমার অভিজ্ঞতার মধ্যে দেখা দেয় বিরাট অমিল। তারা তাদের রাষ্ট্রের মূল নীতির যেই রূপ দেখেছে, আমি আমার রাষ্ট্রে তার প্রতিফলন ঘটতে দেখিনি। আমি যখন তাদের বলি যে তৃতীয় বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের পরিচয় হল দুর্নীতিপরায়ণ সামরিক বা রাজতান্ত্রিক সরকারের বন্ধু ও মানুষের মুক্তি আন্দোলনের বিরুদ্ধে এক আগ্রাসী ও সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে, অনেকেই তখন তাদের নীল, খয়েরি, কালো বা হিজল সবুজের চোখগুলোতে বিস্ময়ের বিচ্ছুরণ ছড়িয়ে বলে, তা কেন হবে? আমাদের সরকার তো শুধু বর্বর কমিউনিস্টদের খেদাচ্ছিল। যুক্তরাষ্ট্রের অধিকাংশ মানুষই মূলধারার কর্পোরেট নিয়মতান্ত্রিক গণমাধ্যমগুলোর ব্যাপক প্রচারণার প্রভাবে ওই চিন্তাধারার অনুসারী। তাদের কারো কারোর সঙ্গে যখন ঘনিষ্ঠতা ও বন্ধুত্ব গড়ে ওঠে, শিক্ষাঙ্গনে, কর্মক্ষেত্রে ও প্রতিবেশী হওয়ার সুবাদে, তখন ভাব বিনিময় হয় এই একই প্রসঙ্গে। আমি তখন স্মৃতির গভীর থেকে তুলে আনি মণিমুক্তাসম ঘটনার সম্পদ রাশি, যা বিশ্বের প্রাচুর্যশীল শক্তিশালী রাষ্ট্রের মুক্তিকামী রাজনৈতিক ও সৃজনশীল আন্দোলনের চেয়ে কোনো অংশেই কম নয়। আমার ছেলেবেলার স্মৃতির মধ্যেও মূর্ত হয়ে ওঠে মানুষের জন্মগত অধিকার, আর্থসামাজিক মুক্তির লক্ষ্যে স্বাধিকার প্রচেষ্টার গণতান্ত্রিক আন্দোলন। আমার শৈশবের ক্ষুদ্র পৃথিবীটি কানায় কানায় পূর্ণ হয়ে যায় নিপীড়িত মানুষের দুর্বার সংগ্রামের অবিস্মরণীয় স্মৃতিতে, স্বৈরাচার ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের গৌরব গাথাতে। আমার আজকের এই বিশ্ব দৃষ্টিভঙ্গিটির শিকড় যে এই মহাদেশের অন্য প্রান্তে, তাও ব্যক্ত। সেই যুগে ঢাকা শহরে যারা আমার মতো বড় হয়েছে, তাদের এক অতি ক্ষুদ্র অংশ ছিল রাজনৈতিক পরিবারের সঙ্গে যুক্ত। আমার বন্ধুদের অধিকাংশই ছিল অরাজনৈতিক পরিবারের সদস্য। রাজনীতি সচেতন হওয়ার বয়স তখন আমার হয়নি, কিন্তু চারিদিকের অন্যায় ও অবিচারের জঞ্জাল সরিয়ে যে নতুন কিছু গড়ার উদ্যোগ চলছে, তা বুঝতে পারতাম। 60-এর দশকের মাঝামাঝি সময় তখন। এই সময়ের সকল গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনার কেন্দ্রে ছিলেন শেখ মুজিবুর রহমান ও আব্বু তাজউদ্দিন আহমদ। শেখ মুজিবুর রহমানকে আমরা মুজিব কাকু বলে সম্বোধন করতাম। মুজিব কাকুর সম্মোহনী ব্যক্তিত্ব, জ্বালাময়ী ভাষণ দেওয়ার ক্ষমতা ও বাঙালি জাতীয়তাবাদের প্রতীক ভাবমূর্তির সঙ্গে আব্বুর সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক দূরদর্শিতা ও পরিশুদ্ধ চিন্তাবোধ যুক্ত হয়ে আওয়ামী লীগকে তৎকালীন পূর্ব পাকিস্তানের 1 নম্বর রাজনৈতিক দলে পরিণত করেছিল। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি এই অমর গানটির রচয়িতা সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরীর ভাষায়, শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুর পর বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে পুনর্গঠিত আওয়ামী লীগে শেখ মুজিবের পেছনে প্রকৃত বুদ্ধিদাতা ও কর্মী পুরুষ ছিলেন তাজউদ্দিন। ফর্সা গোলগাল চেহারা, বুদ্ধিদীপ্ত চোখ মুখ, বেশি মানুষের ভিড়ে লাজুক এই শিক্ষিত ও মার্জিত রুচির মানুষটি প্রখর ব্যক্তিত্বশালী নেতা ছিলেন না, কিন্তু তার শিক্ষা, বুদ্ধি ও সংগঠন শক্তির সঙ্গে শেখ মুজিবের ব্যক্তিত্ব, সাহস ও জনপ্রিয়তার মিশ্রণে আওয়ামী লীগ বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দলে পরিণত হয়। মেধাবী ও কৃতি ছাত্র আব্বু হতে পারতেন সরকারে কোনো উচ্চ পদস্থ কর্মকর্তা, অথবা বেছে নিতে পারতেন নিরাপদ স্বাচ্ছন্দ্য কোনো জীবন। কিন্তু নিপীড়িত মানুষের কল্যাণের লক্ষ্যে ও আর্থসামাজিক বৈষম্য রোধের জন্য তিনি বেছে নেন দুর্গমগিরি কান্তার মরু সমান এক ঝঞ্ঝাতাড়িত জীবন। নেতা তাজউদ্দিনকে বিশাল ব্যক্তিত্বের মধ্য থেকেই তাই খুঁজে পাওয়ার চেষ্টা করি পিতা তাজউদ্দিনকে।
কুয়াশা ঢাকা শীতের ভোরে আব্বুর হাত ধরে আমার ছোট বোন রিমি সহ আমরা বের হতাম বকুল ফুল কুড়াতে। সঙ্গে হাঁটতে বের হতেন আম্মা ও আমার অতি শ্রদ্ধেয় ফুফাতো বোন আনার আপা। আমাদের ৭৫১ নং ৭ মসজিদ রোডের দোতলা বাড়ির উল্টোর দিকের পুরাতন ২১ নম্বর সড়কে ছিল সারিবদ্ধ বকুল ফুলের গাছ। আমরা সবাই মনের আনন্দে সেই ফুল কুড়াতাম। ছেলেবেলায় আব্বু বয় স্কাউটের সদস্য হিসেবে নানা রকম জনসেবামূলক কাজ করেছিলেন। আমাদের তা থেকে বিভিন্ন উদাহরণ দিতেন। রাস্তায় যদি কোনো আবর্জনা, ফলমূলের খোসা, ভাঙা টিন, কাঁচ ইত্যাদি পড়ে থাকত, আব্বু সেগুলো নিজ হাতে কুড়িয়ে রাস্তাটিকে জঞ্জালমুক্ত ও নিরাপদ করে তুলতেন। জনহিতকর কোনো কাজই তার কাছে ক্ষুদ্র ছিল না। আব্বুর সঙ্গে আমরা ঘরে ফিরতাম সৈনিকের মতো লেফট রাইট মার্চ করে। কখনো সাঁঝের আলোতে জানালায় বেয়ে ওঠা লতাবেলির মিষ্টি সুবাসের মাঝে বসে আব্বুর কাছ থেকে আমরা গল্প শুনতাম হরেক রকমের। তার বলা একটি গল্প বিশেষ করে আমার মন ছুঁয়ে যায়। এক বুড়ি ও তার ২ বিশ্বস্ত কুকুর, রঙ্গা ও ভঙ্গার গল্প। সাধারণত এই লোককাহিনীগুলো স্থানভেদে একটু ভিন্নভাবে বর্ণিত হতে দেখা যায়। আব্বু বিছানায় বালিশে মাথা হেলান দিয়ে শুতেন, আর আমরা ২ বোন আব্বুর ২ কাঁধে মাথা দিয়ে গোগ্রাসে গিলতাম সব গল্প। আব্বু বলতেন, এক বুড়ি, সে যাবে তার নাতনিকে দেখতে। লাঠি হাতে ঠুকঠুকিয়ে চলল সেই বুড়ি এক বিজন বনের ভেতর দিয়ে। হঠাৎ করেই তার সামনে এসে দাঁড়ালো এক সুচতুর শেয়াল। সে দাঁত মুখ খিচিয়ে বলল, এই বুড়ি, তোকে আমি খাবো। বুড়ি ছিল দারুণ বুদ্ধিমতী। সে উপস্থিত বুদ্ধি খাটিয়ে বলল, আমাকে খেয়ে তুমি মোটেও স্বাদ পাবে না। সে তার হাড় জিরজিরে শরীর দেখিয়ে বলল, আমার শরীরে নেই একরত্তীয় মাংস, একটু সবুর করো। নাতনির বাড়ি বেড়াতে যাচ্ছি, সেখান থেকে ভালো খাওয়া দাওয়া করে গায়ে যখন মাংস লাগিয়ে ফিরব তখন খেও। শেয়াল একটু চিন্তা করে দেখল যে বুড়ির যুক্তিটা সঠিক। তখন সে বলে, ঠিক আছে, আমি এই পথেই তোর জন্য অপেক্ষা করব। বুড়ি হাঁপ ছেড়ে চলতে শুরু করল। পথিমধ্যে সে দেখা পেল একটি বাঘ ও ভালুকের। তাদের তর্জন গর্জনের সামনেও বুড়ি তার সাহস হারাল না। শেয়ালকে যে কথা বলেছিল সেই একই কথা বলে সে তার জীবন রক্ষা করল। নাতনির বাড়ি পৌঁছে বুড়ি মহা খুশি। নাতনির সেবা যত্নে ও মজার মজার হরেক রকমের খাবারের বদৌলতে সে বেশ নাদুস নুদুস হয়ে উঠল। আনন্দ আহ্লাদে হাসি গল্পে কটি মাস কেটে গেল স্বপ্নের মতো। এবার বুড়ির ঘরে ফেরার পালা। ফিরতে হবে সেই একই পথ দিয়ে, অন্য কোনো পথ নেই। বুড়ি মনে মনে এক বুদ্ধি বের করল। নাতনির সহায়তায় সে ঢুকে পড়ল বাগানের মস্ত বড় এক মিষ্টি কুমড়ার ভেতর। সঙ্গে নিল গুড়, মুড়ি, খই ও তিলের নাড়ু। এবার মিষ্টি কুমড়োটিকে নাতনি দিল এক বিরাট ধাক্কা। সে ধাক্কায় কুমড়োটি এসে পৌঁছল ভালুক ভাইয়ের সামনে। ভালুক কুমড়োটিকে উল্টে পাল্টে দেখল, না, নিহাতি এক কুমড়ো। সে হতাশ হয়ে কুমড়োটিকে দিল এক ধাক্কা। এবার কুমড়োটি গিয়ে পড়ল ওই বাঘ মামার সামনে। বাঘ ও কুমড়োটিকে এপাশ ওপাশ পরীক্ষা নিরীক্ষা করে রাগে দিল এক মস্ত ধাক্কা। সেই ধাক্কায় কুমড়োটি হড়বড়িয়ে পড়ল শেয়াল পণ্ডিতের সামনে। শেয়াল তো শুধু নেহাতি শেয়াল নয়, সে পণ্ডিতও বটে। তাকে ফাঁকি দেওয়া কঠিন। এই বিজন বনে গড়িয়ে চলা কুমড়োটির রহস্য উদ্ঘাটনের জন্য সে তার ধারালো দাঁত দিয়ে কুমড়োটিকে করল খণ্ড বিখণ্ড। আর যাই কোথায়, বুড়ি বের হয়ে এলো তার নাদুস নুদুস নতুন শরীর নিয়ে। শেয়ালের চোখ খুশিতে হয়ে উঠল চকচকে। তাকে ফাঁকি দেওয়া সহজ কাজ নয়। বুড়ি যখন দেখল তার মৃত্যু আসন্ন, তখন জীবন রক্ষার জন্য সে শেষ চেষ্টা করল। শেয়ালকে অনুনয় করে বলে, আমার মরতে আপত্তি নেই, শুধু মরার আগে আমার একটা ছোট্ট অনুরোধ তোমাকে রাখতে হবে। শেয়াল তার নাক মুখ খিচিয়ে বিরক্তি ভরে বলে উঠল, বলে ফেল তোর কি অনুরোধ। বুড়ি বলল, আমি খুব গান গাইতে ভালোবাসি। মরবার আগে আমার শেষ গানটি গাইতে চাই। তথাস্তু, শেয়াল বলে উঠল। বুড়ি তখন বনের প্রান্তে একটি ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়ালো।
সেই জায়গাটিতে ছিল একটি উঁচু মাটির টিলা। সেই টিলার উপর দাঁড়িয়ে সে গাইল তার শেষ গান, আইরে আমার রঙ্গা ভঙ্গা, আইরে আমার রঙ্গা ভঙ্গা। বুড়ির করুণ ডাক পৌঁছল তার দুই কুকুর রঙ্গা ও ভঙ্গার কানে। তারা তুমুল ঘেউ ঘেউ করতে করতে ছুটে এলো বুড়িকে রক্ষা করতে। ওই দুই বাঘা কুকুরের তাড়া খেয়ে শেয়াল পণ্ডিত ঊর্ধ্বশ্বাসে দৌড়ে পালালো। বুড়িও উপস্থিত বুদ্ধির বলে তার প্রাণ বাঁচালো। গল্প শুনতে শুনতে আমরা দুই বোন আব্বুর কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়তাম। স্বপ্নের রাজ্যে দেখা দিত অত্যাশ্চর্য কল্পকাহিনীর জগৎ, যেখানে পশু পাখি কথা বলে, জ্যোৎস্নার প্লাবনে সিক্ত আকাশে পরীরা ওড়ে, মৎস্য কন্যারা নির্ভয়ে গান গায়। গল্পের জগৎ পৃথিবীকে চেনার ক্ষেত্রে যুক্ত করে বিশেষ মাত্রা। ধূর্ত শেয়াল ও হিংস্র বাঘ ভালুকের সমান মানুষের অরণ্যে প্রকৃত বন্ধুর সাহায্যের হাত মুক্তির সংগ্রামকে করে তোলে জয়যুক্ত। 15 নম্বর পুরাণ পল্টনে ছিল আওয়ামী লীগের অফিস। মুজিব কাকু ও আব্বুর যৌথ নেতৃত্বে ওই নবীন রাজনৈতিক দলটিতে তখন অসামান্য গতি সঞ্চার হয়েছে। দলের কাজে নিবেদিত আব্বুর নাওয়া খাওয়ার কোনো সময় ছিল না। 1964 সালের জানুয়ারি মাসে কিছু সুযোগ সন্ধানী মানুষের হীন চক্রান্ত ও পাকিস্তানি সরকারের উস্কানিতে শুরু হয় হিন্দু মুসলিম দাঙ্গা। আনারাপা তখন বাংলাবাজার স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী। সহপাঠী অধিকাংশই হিন্দু। মুসলিম মেয়েরা তখন শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। দাঙ্গার সময় স্কুল বন্ধ হয়ে গেল। স্কুল যখন খুলল, আনারাপা অবাক হয়ে দেখলেন তার ক্লাস প্রায় ফাঁকা। তার প্রিয় ফুটফুটে সুন্দরী সহপাঠী অরুণাসহ অধিকাংশ হিন্দু ছাত্রী নিরাপত্তার অভাবে পরিবারসহ দেশ ত্যাগ করেছে। আব্বু, মুজিব কাকু ও অসাম্প্রদায়িক প্রগতিশীল নেতৃবৃন্দ দাঙ্গা রুখতে ও জনজীবনের নিরাপত্তা ফিরিয়ে আনার জন্য দাঙ্গাক্রান্ত এলাকায় স্বেচ্ছাসেবকের দায়িত্ব কাঁধে তুলে নিলেন। স্বৈরাচারী সামরিক সরকার দমন আইন প্রয়োগ করে মুজিব কাকু, আব্বুসহ অনেকের বিরুদ্ধেই মিথ্যা মামলা ঠুকে দিল। ঢাকার প্রচণ্ড শীতের মধ্যে ছড়িয়ে পড়া দাঙ্গার রূপ ছিল মৃত্যুর মতো হিমশীতল। সেই দুঃসময়ে রায়ের বাজার এলাকার কাঠমিস্ত্রি নিতাই দাস ও এক হিন্দু গোয়ালা আমাদের বাড়িতে আশ্রয় গ্রহণ করে। পাড়ায় দুধ বিলি করার সময় দুর্বৃত্তরা গোয়ালার মাথা ফাটিয়ে দেয়। ঘটনাটি আমাদের বাড়ির সামনের রাস্তায় ঘটে। দাঙ্গা বিরোধী স্বেচ্ছাসেবকেরা ধরাধরি করে গোয়ালাকে আমাদের বাড়িতে নিয়ে আসে। আব্বু নিজ হাতে গোয়ালার মাথা ধুইয়ে রক্ত পরিষ্কার করে তার মাথায় যত্ন করে ব্যান্ডেজ বেঁধে দেন। শুশ্রূষারত আব্বুর পাশে বসে সেই প্রথম জানলাম মানুষের আর একটি ভিন্ন পরিচয়ও আছে। আরও বুঝলাম বিশ্বাস ও মতের ভিন্নতার কারণে মানুষের মানুষ পরিচয়টি হতে পারে মূল্যহীন ও ক্ষত বিক্ষত এক নিমিষেই। 1964 সালের 29 ফেব্রুয়ারি আমার প্রথম জন্মদিনে আমার আপা ও খালাতো বোন নীলু আপা বেলুন ও কাগজের ফুল দিয়ে ঘর সাজালেন। বন্ধু মিম্মু ও রিমিকে পাশে নিয়ে আমি কেক কাটলাম। আম্মা আমার বেশ কয়েকটি ছবি তুললেন। ছোট কাকু দলিল ভাই, ভুলু ভাই, হাসান ভাই ও অন্যান্যরা জন্মদিনের আনন্দে যোগ দিলেন। তৎকালীন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী আতাউর রহমান খান এলেন তার স্নেহভাজন তাজউদ্দিন কন্যার 4র্থ বছরের পদার্পণের প্রথম জন্মদিনে যোগ দিতে। তিনি আমার জন্য নিয়ে এলেন মন কাড়া এক পুতুল। আব্বু নিয়ে এলেন মনোমুগ্ধকর একরাশ ফুল। 1964 সালের ডিসেম্বর মাসের শুরুতে পাকিস্তানের জনক মোহাম্মদ আলী জিন্নার বোন ফাতেমা জিন্নার সমর্থনে আমাদের বাসায় এসেছিল নির্বাচনী প্রচারণার ক্যাম্প। তিনি স্বৈরাচারী জেনারেল ও স্বঘোষিত রাষ্ট্রপতি আইয়ুব খানের বিরুদ্ধে নির্বাচনে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তার প্রতীক ছিল হারিকেন। রিমি ও আমি সারাদিন ঘুরঘুর করতাম সদা ব্যস্ত নিবেদিত কর্মীদের আশেপাশে। আমাদের বাড়ির ফোন ঝনঝন করে সর্বক্ষণ ব্যস্ত। কেউ যখন আমাদের ফোন নম্বর জানতে চাইলেন, আমি উৎসাহভরে বললাম 83532। পিতল রঙের ছোট হারিকেনের পিন জামাই গেথে আমরা মুগ্ধ বিস্ময়ে দেখতাম কর্মীদের কাজকর্ম।
আমাদের বাসার সামনে লম্বা বাগানের এক প্রান্তে বাতাবি লেবু গাছের পাশে বসানো ছিল লাকড়ির চুলা। তাতে বিরাট বড় ডেকচি বসিয়ে কর্মীদের জন্য রান্না করা হতো। রান্নার খুশবু, লাকড়ির চুলার ধোঁয়া, কর্মীদের সদা ব্যস্ত কোলাহল, নির্ঘুম রাত্রের সৃষ্টি, হাজারো ইশতেহার ও বিবৃতির মাঝ দিয়ে আমার সামনে ধীরে ধীরে উন্মোচিত হয় রাজনীতির বিশাল জগৎটি। উল্লেখ্য, 1958 সালের অক্টোবর মাসে পাকিস্তানের সংবিধান বাতিল করে সংসদকে অবলুপ্ত করে ও সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে দুর্বল প্রশাসক প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জাকে হটিয়ে পাকিস্তানের ইতিহাসের প্রথম মার্শাল ল প্রবর্তনকারী যুক্তরাষ্ট্র সমর্থিত জেনারেল আইয়ুব খান ক্ষমতা দখল করেন ও নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেন। 1965 সালের 2 জানুয়ারি অনুষ্ঠিত ওই লোক দেখানো রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ফাতেমা জিনহার বিরুদ্ধে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে ও জোর জুলুম ও নিষ্পেষণের মাধ্যমে নির্বাচনে জেতেন। 1965 সালে আমার নানি সৈয়দা ফাতেমা খাতুন পা পিছলে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। খবরটি শোনা মাত্রই আব্বু আওয়ামী লীগ অফিস থেকে ফিরে এসে নিজ হাতে নানির শুশ্রূষায় লেগে যান। সেকালের নামকরা ডাক্তার নন্দী নানিকে দেখতে আসেন। ডায়াবেটিসের রোগী নানিকে তিনি অত্যন্ত যত্নের সঙ্গে পরীক্ষা নিরীক্ষা করেন। ডাক্তার নন্দী রোগ নির্ণয়ে এবং রোগীর চিকিৎসায় ছিলেন সিদ্ধহস্ত। সেকালে তো আর এ যুগের মতো প্রযুক্তি নির্ভর ও উন্নত চিকিৎসা সম্ভবপর ছিল না, কিন্তু চিকিৎসকের শতলব্ধ জ্ঞান যা ব্যতীত কোনো চিকিৎসাই সফল হয় না এবং সম্পূর্ণতা লাভ করে না, তা পুরোটাই নন্দীর আয়ত্তে ছিল। সেই সময় ঢাকার চিকিৎসক মহলে বহু পরিচিত একটি নাম ছিল ডাক্তার নন্দী। তার মতো একজন মহৎ সেবাপরায়ণ প্রসিদ্ধ চিকিৎসকও সাম্প্রদায়িক পাকিস্তান সরকারের রোষানলে পড়ে দেশ ত্যাগ করতে বাধ্য হন। আব্বুর পাশে বসে আমি সে সময় ইতিহাসের এমন ধারাকেই পর্যবেক্ষণ করছি শিশুর দৃষ্টি দিয়ে, যেন স্বপ্নের মাঝে আলো ও আধারের সঙ্গে লুকোচুরি খেলা। 1965 সালের 30 ডিসেম্বর আমাদের তৃতীয় বোন মিমি জন্মগ্রহণ করে। সে সময় বাজারে মিমি চকলেট সদ্য এসেছে। আমার মিমি চকলেট প্রীতির কারণেই সদ্য জন্ম নেয়া পুতুলের মতো ফুটফুটে বোনটিকে আমি মিমি নামেই ডাকা শুরু করলাম। ওর মিমি নামটি এভাবেই প্রতিষ্ঠিত হয়ে যায়। মিমি তার বড় 2 বোনের মতোই জন্মেছিল ভোরবেলায়। সেই ভোরে ঘুম ভেঙে দেখি আম্মা পাশে নেই, আব্বুও নেই। আমি ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে ফেলে রিমির হাত ধরে ঘরের বাইরে বের হলাম। দেখি পাশের ঘরের বন্ধ দরজার সামনে আব্বু উদ্গ্রীব হয়ে দাঁড়িয়ে রয়েছেন। উষার আগমনের কিছু আগে ঘরের ভেতর নবজাতক শিশু সরবে ভূমিষ্ঠ হল। আম্মা হাসপাতালের যান্ত্রিক পরিবেশে সন্তান জন্ম দেওয়ার চেয়ে নিজ গৃহের পরিচিত ও স্বাভাবিক পরিবেশে সন্তান জন্ম দেওয়ার পক্ষপাতী ছিলেন। সে যুগে এই প্রথাটি প্রচলিত ছিল। আমাদের তৃতীয় বোন নিয়মানুসারে ডাক্তার খোদেজা সরকারের হাতেই জন্ম নেয়। সে ভূমিষ্ঠ হওয়ার কিছুক্ষণ পরেই আমাদের পুরনো দাইমা, যাকে সবাই সুলতানের মা বলে সম্বোধন করত, বের হয়ে এলেন আতুর ঘর থেকে। তাকে দেখে আব্বু ব্যাকুলভাবে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? দাইমার বহু আশা ছিল যে এবার ছেলেই হবে এবং সেই সুবাদে সে মোটা বকশিসও প্রত্যাশা করেছিল। তাই প্রশ্নের উত্তরে মুখ বেজার করে অনেকটা তাতানো স্বরে জবাব দিল, কি আবার হইব, মাইয়া হইছে। বাড়িরও সবারই আশা ছিল এবার ছেলেই হবে, কিন্তু তারা সবাই নিরাশ হওয়াতে আব্বু নবজাতক শিশুকে গভীর স্নেহে আদর করে তার নামকরণ করলেন আদুরি। আদুরি বোন মিমিকে পৃথিবীতে স্বাগতম জানাতে আব্বু কিনে আনলেন রাশি রাশি মিঠাই মন্ডা। মিমির জন্মের মাসখানেক পরই বোধ করি রোজার ঈদ এলো। আব্বু সেই ঈদের ভোরবেলায় হুলস্থুল লাগিয়ে দিলেন। তিনি আমাকে ও রিমিকে ঘুম থেকে জাগিয়ে দিলেন। তারপর আমাদের সঙ্গে নিয়ে আমাদের পিছনের বাড়ির প্রতিবেশী ও পারিবারিক বন্ধু রাজু খালা ও তার স্বামী হাজি মহসিন খালুকেও ডেকে তুললেন। সে সময় ঢাকা শহরে বেশ শীত পড়ত। শীতের সকালেই আম্মা ও আনারাপা আমাদের গরম পানি দিয়ে গোসল করিয়ে দিলেন। আব্বু, ছোট কাকু, আমার নানা সৈয়দ সিরাজুল হক এবং পাড়ার অনেকেই গেলেন ঈদের নামাজ পড়তে। এদিকে আমি ও রিমি আম্মার হাতে তৈরি করা নতুন ডিজাইনের ঈদের ফ্রক পরে মাথায় লাল ফিতার বাহারি ঝুঁটি বেঁধে
পাড়া বেড়ানোর জন্য প্রস্তুত। সে সময় কৃষ্ণচূড়া, বকুল ও নারকেল গাছে ঘেরা ধানমন্ডি ছিল প্রায় ফাঁকা, যানজট ও কোলাহলমুক্ত মনোরম এক আবাসিক এলাকা। এতটুকু বয়সেই আমরা পাড়ার মেয়েরা দল বেঁধে এ বাড়ি ও বাড়ি বেড়াতে ও খেলতে যেতাম। সন্ত্রাস, ছিনতাই, রাহাজানি, অপহরণ ইত্যাদি শব্দগুলো আমাদের মনের অভিধানে তখনও যুক্ত হয়নি। রোজার ঈদের পরপরই আব্বু ব্যস্ত হয়ে পড়লেন বাঙালির মুক্তির সনদ ৬ দফা আন্দোলন নিয়ে। ৬ দফার অন্যতম রূপকার আব্বু লাহোরে বিরোধী দলীয় সম্মেলনে যোগদান করেন মুজিব কাকু সহ। ১৩ ফেব্রুয়ারি ১৯৬৬ এই দিনে এই সম্মেলনে মুজিব কাকু স্বাধিকার ও অর্থনৈতিক মুক্তির দাবি হিসেবে ৬ দফাকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। আইয়ুব খানের বৈদেশিক মন্ত্রী জুলফিকার আলী ভুট্টো তখন ৬ দফাকে অযৌক্তিক প্রমাণ করার জন্য মুজিব কাকুকে ঢাকার পল্টনের জনসভায় তর্কযুদ্ধের আহ্বান জানালেন। মুজিব কাকু আব্বুর সঙ্গে পরামর্শ করে ভুট্টোর চ্যালেঞ্জটি গ্রহণ করলেন। বার্কলে অক্সফোর্ডের তুখোড় ছাত্র ভুট্টো ঢাকায় এলেন এক বিরাট উপদেষ্টার দল সঙ্গে নিয়ে। তিনি নিশ্চিত যে এই তর্কযুদ্ধে তিনি মুজিব কাকুকে হারিয়ে দেবেন, কিন্তু তিনি জানতেন না যে আব্বু ইতোমধ্যেই ৬ দফার যৌক্তিকতা প্রমাণের জন্য প্রস্তুত করে রেখেছেন এক বিশদ প্রমাণপত্র। আব্বু ভুট্টোর সঙ্গে দেখা করে মুজিব কাকুর চ্যালেঞ্জ গ্রহণের সংবাদটি আনুষ্ঠানিকভাবে জ্ঞাপন করলেন। আব্বুর সঙ্গে কথা বলার পরপরই ভুট্টো বুঝতে পারলেন ৬ দফার যৌক্তিকতা আব্বু এমন নিপুণ ও তথ্যবহুল যুক্তিতে দাঁড় করিয়েছেন যে মুজিব কাকু ও তার দলকে তর্কে হারানো মুশকিল। আব্বুর সঙ্গে কথা শেষ করার পর ভুট্টো মুসলিম লীগের নেতাদের কাছে মন্তব্য করেছিলেন, শেখের যোগ্য লেফটেন্যান্ট আছে দেখছি। তর্কযুদ্ধের দিন পল্টনের জনসভায় শরিক হওয়ার জন্য যখন বিভিন্ন জায়গা থেকে ঢাকায় মানুষের সমাগম হতে শুরু করেছে, ঠিক সেই দিন সকালবেলাতেই ভুট্টো তার উপদেষ্টার দলসহ চুপিসারে ঢাকা ত্যাগ করে। ঢাকার বহু কাগজপত্র ওই ঘটনার উপর বিশদ আলোকপাত করে। একটি কাগজের শিরোনাম ছিল ভুট্টোর পালায়ন। ১৯৬৬ সালের ৮ মে ৬ দফা আন্দোলনের কারণে মুজিব কাকু ও আব্বুসহ বন্দী হলেন আওয়ামী লীগের জহুর আহমেদ চৌধুরী, নুরুল ইসলাম ও রাজশাহীর মুজিবুর রহমান। ধীরে ধীরে দলের আরও নেতা ও কর্মীকে গ্রেপ্তার করা হলো। সেই ৮ মের গভীর রাত ১:৩০টার সময় আম্মার হাতের ধাক্কায় আমার ঘুম ভেঙে যায়। চোখ মেলে দেখি ঘরের সব বাতি জ্বলছে। ঘরের মেঝেতে রাখা খোলা একটা সুটকেসে আব্বুর লুঙ্গি, গেঞ্জি, শার্ট ও প্যান্ট ভাঁজ করে রাখা। আম্মা আরও কিছু কাপড় চোপড় ও দাড়ি কামানোর সরঞ্জাম গুছিয়ে রাখছেন। আমাদের বড় খাটটি, যেখানে আব্বু, আম্মা, রিমি ও আমি ঘুমাতাম, সেখানে দেখি আব্বু নেই। খাটের পাশের দোলনায় আমাদের ৪ মাস বয়সী ছোট্ট বোন মিমি নিশ্চিন্তে ঘুমাচ্ছে। রিমি আমার মতোই অবাক বিস্ময়ে চারিদিকে তাকাচ্ছে। আমি আম্মাকে জিজ্ঞেস করলাম, আম্মা, আব্বা কোথায়? আম্মা বললেন, তোমার আব্বু ড্রয়িং রুমে আছেন। এই সুটকেসটা তোমার আব্বুকে দিয়ে এসো। সুটকেসের ঢাকনা বন্ধ করে আম্মা সেটা আব্বুর কাছে পৌঁছানোর দায়িত্ব আমার কাঁধে তুলে দিলেন। আমি খুশি মনে লাফাতে লাফাতে সুটকেসটাতে ২ হাতে ধরে টানতে টানতে ঘরের ঠিক পাশের ড্রয়িং রুমটিতে নিয়ে গেলাম। দেখি ড্রয়িং রুমে আব্বু বসে আছেন। পাশে খাকি পোশাক পরা ২ জন মানুষ। একজনের চেহারা বেশ হাসি মাখা। তিনি আমার নাম জিজ্ঞেস করে মাথায় হাত বুলিয়ে দিলেন। সুটকেসটা আব্বুকে দেওয়ার পর আব্বু আমাকে কোলে তুলে আদর করলেন। রিমি ও আমাকে আদর করে আমাদের হাত ধরে বাড়ির সামনের বারান্দায় এসে দাঁড়ালেন। আমাদের পাশে আম্মা, ছোট কাকু ও আব্বুর অতি আদরের ভাগ্নি আনারাপা ২ চোখ ভরা বিষণ্ণতা নিয়ে বিদায় জানাতে এলেন। আমি বিস্ময় ভরা চোখে দেখি আমাদের পুরো বাড়ি ঘিরে দাঁড়িয়ে রয়েছে অস্ত্রধারী আরও কিছু পুলিশ। আমাদের হাত ছেড়ে সামনে দাঁড়িয়ে থাকা জিপের মধ্যে আব্বু উঠলেন। জিপটা চলতে শুরু করলো। আমি আব্বু আব্বু বলে হাত নাড়ালাম। আব্বু আমাদের দিকে হাত নেড়ে হাসলেন। পুলিশ ভরা আরও ৪-৫টা জিপ আব্বুর জিপের সঙ্গে চলা শুরু করল ধানমন্ডির ২ নম্বর সড়কের দিকে। আব্বুকে প্রথম অন্তরীণ করা হলো। তাকে রাজবন্দির জন্য
নির্দিষ্ট শ্রেণীতে না রেখে সাধারণ শ্রেণীভুক্ত করা হলো। আম্মা ও আনার আপার সঙ্গে কারাগারে সাক্ষাৎ হওয়ার পর আব্বু তাদের জানালেন যে প্রচণ্ড গরমে একদিন তিনি ঘুমাতে পারেননি। কিছুদিন পর তাকে ঢাকা কারাগার থেকে হঠাৎ করেই স্থানান্তরিত করা হলো ময়মনসিংহ কারাগারে। আব্বুকে যে সময় গ্রেপ্তার করা হয় সে সময় ৬ দফা বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলন তীব্রভাবে দানা বাঁধতে শুরু করে। গ্রেপ্তারের আগে আম্মার প্রশ্নের জবাবে আব্বু অভয় দিয়ে বলেছিলেন, আব্বুসহ আওয়ামী লীগের মূল নেতৃবৃন্দকে আটক করা হলেও সংগ্রাম থেমে থাকবে না, কারণ তৃণমূল পর্যায়ে তারা রেখে যাচ্ছেন এমন একটি শক্তিশালী সংগঠন যা সংগ্রামকে অব্যাহত রাখবে। পরে আব্বুর কথাই সঠিক প্রমাণিত হল। ৭ জুন দেশব্যাপী পূর্ণ হরতাল পালিত হল। রাজবন্দীদের মুক্তি ও ৬ দফা বাস্তবায়নের দাবিতে স্কুল, কলেজ, কলকারখানা, গাড়িঘোড়া সব বন্ধ হয়ে গেল বিক্ষুব্ধ জাতির ঐকান্তিক সমর্থনে। স্বৈরাচারী সেনা রাষ্ট্রপতি আইয়ুব খান ও তার দুষ্কর্মের সঙ্গী গভর্নর মোনায়েম খান ১৪৪ ধারা জারি করলেন। ১৪৪ ধারা অমান্যকারী বিদ্রোহী শ্রমিক ও জনতার উপর চলল কাঁদুনে গ্যাস নিক্ষেপ ও গুলিবর্ষণ। শ্রমিক মনু মিয়া সহ ১১ জন অকুতোভয় ত্যাগী বীর সেদিন শহীদ হলেন। ৭ জুন এমন করেই তারা অমরত্ব লাভ করলেন। ওই ঐতিহাসিক দিনটির স্মৃতিচারণ করতে গিয়ে আব্বু বলেছিলেন, জাতীয় মুক্তি সংগ্রাম এগোই সর্পিল গতিতে আঁকাবাঁকা পথ ধরে। রক্ত পিচ্ছিল এই পথ, বাধা এখনো অসংখ্য, পার হতে হয় অনেক চড়াই উতরাই। সংগ্রামের এক একটা মোড় পরিবর্তনের ইতিহাসে সংযোজিত হয় নতুন অধ্যায়। ৭ জুন আমাদের মুক্তি সংগ্রামের ইতিহাসে এমনই একটি যুগান্তকারী মোড় পরিবর্তন। ৭ জুনকে এক অর্থে বলা যায় ৬ দফার দিবস। এই দিনে ৬ দফার দাবিতে বাঙালি রক্ত দিতে শুরু করে। স্বাধিকারের এই আন্দোলনই ধাপে ধাপে রক্তনদী পেরিয়ে স্বাধীনতা যুদ্ধে গিয়ে শেষ হয়েছে। কাজেই বাঙালি জাতির স্বাধীনতার সংগ্রামে ৭ জুন অমর। আব্বুসহ মূল নেতৃবৃন্দ যখন কারান্তরীণ, তখন আওয়ামী লীগের হাল ধরেছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমেনা বেগম ও মিজানুর রহমান চৌধুরী। দলের চরম দুর্দিনে তারা প্রচণ্ড পরিশ্রম করে সাংগঠনিক তৎপরতা অব্যাহত রেখেছিলেন এবং ৬ দফার বক্তব্যকে উজ্জীবিত করেছিলেন। তাদের নেতৃত্বে আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হতো আমাদের বাড়ির নিচতলার বৈঠকখানায়। আমেনা বেগম তার ছেলেকেও সঙ্গে নিয়ে আসতেন। সে ছিল আমাদের বয়সী। আমরা একসঙ্গে নানা রকম খেলা করতাম। একদিন আমেনা বেগম আমাদের বললেন, তোমরা এই বইগুলো নিয়ে গেটের সামনে দাঁড়িয়ে থাকো, যারাই সভায় আসবে তাদের হাতে একটি করে বই দেবে। বই বিলি করার দায়িত্ব পেয়ে আমরা ভীষণ খুশি। সবুজ রঙের বইটির মলাটে বড় বড় অক্ষরে লেখা ছিল সেই যুগান্তকারী বিপ্লবের বাণী, পূর্ব বাংলায় স্বায়ত্তশাসন চায়। সেদিন সন্ধ্যায় আমি অতি উৎসাহে আব্বুকে ময়মনসিংহ কারাগারে চিঠি লিখলাম। আব্বু, আজ আমি অনেকগুলি বই মিটিংয়ে বিলি করেছি। বইয়ের নাম পূর্ব বাংলায় স্বায়ত্তশাসন চায়। আব্বু তার অতি সুন্দর মুক্তার মতো হস্তাক্ষরে চিঠির উত্তর দিলেন। তিনি জানালেন, আমার বই বিলি করার সংবাদে তিনি খুশি হয়েছেন। এখানে উল্লেখ্য, কারাগার থেকে লেখা আব্বুর সব চিঠি ৭১-এর মুক্তিযুদ্ধের সময় আমাদের বাসা থেকে বিনষ্ট হয়ে যায়। তারপর দেখতে দেখতে ১৯৬৭ সাল চলে এলো। রোজার ঈদের আগের দিন আম্মা রাত জেগে মুরগির রোস্ট, কাবাব, পরোটা, জর্দা ইত্যাদি রান্না করলেন। এ ধরনের মজার খাবার রান্না হলেই বুঝতাম যে কারাগারে আব্বুর সঙ্গে দেখা করার দিন ঘনিয়ে এসেছে। আম্মার হাতের অতুলনীয় খাবার টিফিন ক্যারিয়ারে বোঝাই করে কাক ডাকা ভরে আমরা ছুটতাম ঢাকার ফুলবাড়িয়া স্টেশনে, যেখান থেকে গ্রিন অ্যারো রেলে চড়ে রওনা হতাম ময়মনসিংহের পথে। আমাদের ঈদের নতুন জামাকাপড় হয়নি, অথচ মন জুড়ে খুশির লক্ষ ফানুস উঠছে। আমরা ঢাকার ভৌগোলিক সীমানা পেরিয়ে যাচ্ছি ময়মনসিংহে, যেন ৭ সমুদ্র ১৩ নদী পেরিয়ে যাচ্ছি আশ্চর্য সুন্দর অজানা এক রাজ্যে, যেখানে আব্বু পথ চেয়ে রয়েছেন আমাদের অপেক্ষায়। আম্মা রেলগাড়ির জানালা দিয়ে উদাস নয়নে তাকিয়ে থাকতেন কোন সুদূরে।
তার কাঁধে তখন ঘর ও বাহিরের সব দায়িত্ব এসে পড়েছে। তিনি সবকিছুই একাকী সামলাচ্ছিলেন তেজস্বী মনোভাব নিয়ে। একদিকে অর্থনৈতিক সংগ্রাম, 3টি শিশুর লালন পালন, রাজনৈতিক কর্মী ও নেতাদের সাহায্য সমর্থন, রাজবন্দীদের পরিবারের খোঁজখবর, তাদের মুক্তির দাবিতে মিটিং মিছিল, আবার লেখাপড়াও চালিয়ে যাচ্ছিলেন পূর্ণোদ্যমে। আম্মার সংগ্রামী জীবনে বইছে যে কত ঝড়ের তাণ্ডব, তা বোঝার বয়স তখনও আমাদের হয়নি। আমরা রেলগাড়ির জানালা দিয়ে বাইরে তাকাতাম উৎফুল্ল নয়নে। রিমি ও আমি রেলগাড়ির ঝমাঝম শব্দের সঙ্গে তাল মিলিয়ে আবৃত্তি করতাম, রেলগাড়ি ঝমাঝম, পা পিছলে আলুর দম, স্টেশনের মিষ্টি কুল, শখের গোলাপ পারুল ফুল। ময়মনসিংহে গিয়ে আমরা উঠতাম অ্যাডভোকেট জুলমত আলী খানের বাসায়। তিনি ও তার স্ত্রী আমাদের যথেষ্ট আদর করতেন। তাদের মেয়ে নিতার সঙ্গে আমরা খেলাধুলা করতাম। নিতার পোশাক কালো ময়না পাখিটির ঠোঁট ছিল কমলা লেবুর মতো উজ্জ্বল বর্ণের। আমাদের দেখলেই সেই ঠোঁট দুটি নেড়ে ক্ষণক্ষণে গলায় শুধাত, কি গো, কেমন আছো? ছোট্ট শান্ত মনোরম শহর ময়মনসিংহ। তার চেয়েও আমাদের দৃষ্টিতে মনোরম ছিল ময়মনসিংহের কারাগারটি। কারাগারের সামনে ছিল বিশাল গাছপালায় ঘেরা বিরাট দিঘি এবং ভেতরে আব্বুর হাতে গড়া সূর্যমুখী ও গোলাপের বাগান। কারাগারের জেলার ছিলেন অমায়িক মানুষ। নিয়মের ব্যতিক্রম করে ঈদের দিন কারাগারের ভেতরের বিশাল লোহার গেটটি খুলে দিলেন আমার আর রিমির জন্য। আম্মা ওয়েটিং রুমে বসে রইলেন, আর আমরা উড়ন্ত প্রজাপতির মতো আনন্দের পাখায় ভর করে ছুটে গেলাম রাজবন্দীদের জন্য সংরক্ষিত গৃহটির সামনে। একটি টানা লম্বা টিনের চালা দেওয়া পাকা ঘরের মেঝেতে সারি সারি লোহার খাট পাতা, যার একটি আব্বুর শয্যা। সেখানে দেখা হলো মহারাজ ত্রৈলোক্য চক্রবর্তী, অজয়রাজ, রফিকউদ্দিন ভূঁইয়া, মনোরঞ্জন ধরসহ বহু রাজবন্দীর সাথে। মুক্ত পৃথিবীর প্রতীক দুটো বাচ্চা মেয়েকে দেখে তারা ভীষণ উচ্ছ্বাসিত হয়ে উঠলেন। তাদের কোল থেকে কোলে আমরা দুবোন ঘুরতে থাকলাম। দুজন সিপাই আমাদেরকে নিয়ে গেল আব্বুর কাছে, তার প্রিয় বাগানে। তিনি সে সময় একটা সাদা হাফাতা গেঞ্জি ও লুঙ্গি পরে বাগানের কাজ শেষ করছিলেন। জেলার সাহেব চমক দেওয়ার জন্য আমাদের ভেতরে আসার সংবাদটি আব্বুকে জানায়নি। আব্বু আমাদের দুই বোনকে দেখে আনন্দে বিহ্বল হয়ে উঠলেন। রাজবন্দীরা আমাদের জানালেন যে আব্বু একটি খোলা নর্দমাকে ভরাট করে এই সূর্যমুখী গোলাপ ও চন্দ্রমল্লিকার বাগানটি করেছেন। সেই কত কাল আগের কথা। আজ মনে হয় বাগানটি ছিল আব্বুর নির্মল চরিত্রেরই একটি সমুজ্জ্বল প্রতীক। তার জীবনের আরাধনায় ছিল মাটির কাছাকাছি হয়ে সব জঞ্জাল সাফ করে সৌন্দর্যের বীজ বুনে যাওয়া, দেশ ও দশকে অসত্য, অবিচার ও অন্যায়ের হাত থেকে মুক্ত করা। শীতের রৌদ্রালোকিত নরম উষ্ণ অপরাহ্নের হাওয়ায় ভেসে আসা গোলাপের মিষ্টি সুবাসে মন মাতিয়ে স্বপ্নের বাগানের রচয়িতা আব্বুকে সেদিন যেন নতুন করে আবিষ্কার করলাম। আম্মার কাছে ফিরে যাওয়ার আগে আমরা দুবোন রবি ঠাকুর রচিত আজি ধানের খেতে রৌদ্র ছায় লুকোচুরির খেলা যে ভাই, লুকোচুরির খেলা গানটির সঙ্গে ঘুরে ঘুরে নাচলাম। আব্বু ও বাকি সব রাজবন্দী মন্ত্রমুগ্ধের মতো আমাদের নাচ দেখলেন, গান শুনলেন। নাচ, গান ও পাখির মতো আমাদের কথাবার্তার কলকাকলি শেষ হওয়ার পর আব্বুর হাত ধরে আমরা দুবোন ফিরে এলাম অপেক্ষা কক্ষে, যেখানে আম্মা আমাদের জন্য অধীর আগ্রহে পথ চেয়ে আছেন। ঈদের ছুটির পর স্কুল খুলল। আমাদের শিক্ষয়িত্রী আপা ছাত্রীরা কেমন করে ঈদ পালন করেছে সেই সম্পর্কে জিজ্ঞেস করলেন। প্রায় সবাই বলল তারা ঈদের ভোরবেলায় ঘুম থেকে উঠে গোসল করে অতি সযত্নে লুকিয়ে রাখা নতুন জামাকাপড় জুতো পরেছে। তাদের বাড়িতে রান্না হয়েছে পোলাও, কোরমা, জর্দা, সেমাই ইত্যাদি। বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সেদিন ভিড় করেছে তাদের বাড়িতে। তারাও বেড়াতে গিয়েছে বাবা মার সঙ্গে। শুধু একটি মেয়ে বলল সে ঈদের দিন আনন্দ করতে পারেনি, কারণ সেদিন খুব জ্বর ছিল। আমার বলার পালা এলে আমি দাঁড়িয়ে বেশ গর্বের সঙ্গে বললাম, আমরা নতুন জামা পরিনি, আমাদের বাসায় বন্ধু বান্ধবও আসেনি, কিন্তু আমরা সেদিন খুব মজা করে ঈদ পালন করেছি আব্বুর সঙ্গে জেলখানার ভেতর। আমাদের ব্যতিক্রমী বাবার কারণে আমাদের জীবনের একটি বিরাট অংশ যে ব্যতিক্রমী হয়ে পড়েছিল তা আমি উপলব্ধি করতাম। আমার উত্তর শুনে
আমার এক সহপাঠী জিজ্ঞেস করল, তোমার আব্বু কি চুরি করেছে? রাজনীতি কি তার সঠিক সংজ্ঞা আমার জানা ছিল না। মনে মনে দুঃখ পেলেও যথাসাধ্য তাকে এবং কৌতূহলী অন্য সহপাঠীদের বোঝাবার চেষ্টা করলাম আব্বু আমাদের সবার মঙ্গলের জন্য কাজ করছেন। যারা দেশের জন্য কাজ করেন তাদেরকে সরকার জেলে পুরে দেয়। সেই ঘটনার কিছুদিন পর আমাদের শিক্ষয়িত্রী আপা জানালেন যে অভাবী ছাত্রীরা আর্থিক সহায়তার জন্য পোর ফান্ডের আবেদনপত্রে আবেদন করতে পারে। এজন্য অভিভাবকের স্বাক্ষরসহ ফর্ম পূরণ করে স্কুলে জমা দিতে হবে। ক্লাসে ফর্ম বিতরণ হলো। আমিও একটি ফর্ম নিয়ে বাসায় ফিরলাম। ফর্মটায় চোখ বুলিয়ে আম্মা বেশ হাসলেন। কৌতুক ভরা চোখে আমার দিকে তাকিয়ে বললেন, তোমার কি মনে হয় আমরা গরিব? আমি বললাম, ঈদে আমরা নতুন জামাকাপড় পাইনি, আব্বু জেলে, তাহলে তো আমরা গরিব। আমার ক্লাসের কজন মেয়ে আমাকে সে কথাই বলেছে। আম্মা বললেন, শোনো, নতুন কাপড় পরলেই কেউ ধনী হয়ে যায় না। যার যতটুকু রয়েছে তার থেকে যে অকাতরে দান করতে পারে সেই ধনী। তোমার আব্বু নিজের জীবনকে দান করেছেন দেশের জন্য। কজনের আব্বু এমন করে দান করতে পারে? আম্মার সেদিনের আত্মপ্রত্যয় ভরা গর্বিত উক্তিটি আমার শিশুমনে গভীরভাবে রেখাপাত করে। অন্তরের ঐশ্বর্য যে বস্তু বা বিলাস সামগ্রী থেকে শ্রেষ্ঠ তা তিনি বুঝিয়ে দিলেন এবং নিজেকে বিলিয়ে দেওয়ার সংগ্রামে আব্বুর অসাধারণ অবস্থানটিও তিনি তুলে ধরলেন আমাদের পৃথিবীর পথ চলার উষা লগ্নে। নিঃস্বার্থ দেশ সেবার মন্ত্রে দীক্ষিত আব্বুর যথার্থ জীবনসঙ্গিনী ছিলেন তিনি। এমন সবল চরিত্রের অনন্য সাধারণ বাবা মায়ের সন্তান হতে পারার বিরল সৌভাগ্যই তো জীবনের এক অতুলনীয় প্রাপ্তি। বাবা ও মায়ের জীবন সংগ্রামের মধ্য দিয়ে ঢাকার উত্তপ্ত রাজপথকে আমি আবিষ্কার করি। একদল ক্ষুদে বন্ধুর সঙ্গে হাডুডু ও লুকোচুরি খেলার ফাঁকে ফাঁকে ভেসে আসে রাজপথের বিদ্রোহী স্লোগান, জেলের তালা ভাঙব, শেখ মুজিবকে আনব, রাজবন্দীদের মুক্তি চাই ইত্যাদি। আতাউর রহমান খান তখন ছিলেন রাজবন্দী সাহায্য কমিটির চেয়ারম্যান এবং আম্মা সেই কমিটির আহ্বায়ক। একই সঙ্গে তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত। নারী অধিকার আন্দোলনের সংগ্রামী ও নিবেদিত নারী নেত্রী কবি সুফিয়া কামাল, ডক্টর নীলিমা ইব্রাহিম, মালেকা বেগম, আয়েশা খানম, নূরজাহান মুর্শিদ, নুরুন্নাহার সামাদ প্রমুখের সঙ্গে আম্মার আদর্শিক সখ্যতা গড়ে ওঠে নারীর অধিকার বাস্তবায়নের লক্ষ্যে। মহিলা পরিষদের সঙ্গে এভাবেই যুক্ত হয়ে যান তিনি। বাল্য ও কৈশোরে ঘোড়ার দৌড়, সাঁতার, সাইকেল প্রভৃতি খেলার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতেন। রান্না, সূচিশিল্প ও বুননে পারদর্শী আম্মা আমাদের জন্য নিজ হাতে তৈরি করতেন চমৎকার পোশাক। হাওয়াই গিটারে তুলতেন মনোরম সুরের আলাপ, ছবি তুলতেন চমৎকার। হোমিওপ্যাথির উপর ডিপ্লোমা নিয়ে তিনি বিনামূল্যে চিকিৎসা ও সেবা প্রদান করতেন। কুরআন তেলাওয়াত করতেন অতি বিশুদ্ধ উচ্চারণে। আত্মিক ও জাগতিক গুণাবলীর সমন্বয়ে আম্মার মধ্যে আত্মনির্ভরশীল, মমতালব্ধ, ত্যাগী ও সাহসী চেতনার এক বলিষ্ঠ বহিঃপ্রকাশ ঘটে। আব্বু কারারুদ্ধ হওয়ার পর আম্মার সৃজনশীলতার আত্মপ্রকাশ করে ভিন্ন পথে, রাজপথের সংগ্রামে। অম্লান সেই অতীতের এক গনগনে উত্তপ্ত সময়ে আমার কানে ভেসে আসে আগরতলা শব্দটি। আগরতলা ষড়যন্ত্র মামলা বাক্যটির সঙ্গে আগরবাতির কেমন একটা সম্পর্ক যেন খুঁজে পেতাম। মুজিব কাকু আগরতলা ষড়যন্ত্র মামলার ১ নম্বর আসামি। ব্যাপারটি সে সময় জানা হয়ে যায়। রাজনীতির অশান্ত জগৎটি তখনও আমার ভাবনার রাজ্য থেকে অনেক দূরে। সে সময় দস্যু বনুহুর সিরিজের বইগুলো লোভনীয় চকলেটের মতো আমি সমবয়সী বন্ধুদের সঙ্গে গোগ্রাসে গিলছি। সহজ সরল ভাষায় লেখা সিরিজগুলো আমাদের ৮-৯ বছর বয়সী ছেলেমেয়েদের দ্রুত পঠনের দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে চলছিল। যদিও সিরিজগুলি আমাদের মতো ছোট বয়সের ছেলেমেয়েদের উদ্দেশ্য করে লেখা হয়নি, সে যুগের শিশু সাহিত্য সংখ্যা হাতে গোনা হলেও অবসরে বই পড়ার মতো সংস্কৃতিটি মধ্যবিত্ত সমাজে ব্যাপকভাবে প্রচলিত ছিল। দস্যু বনহুরও এমনি করেই আমাদের হাতে এসে পড়ে। দুর্বৃত্তের জম বনহুর নামের এক মহৎ হৃদয় ও নির্মল চরিত্রের দস্যুর প্রতিকৃতি সহজে আমাদের শিশু মনে আসন গেড়ে নেয়। একই সময়ে শিশু সাহিত্যের মধ্যে হাশেম খান রচিত পরীর দেশে ফুলের বেশে, সাজেদুল করিমের চিংড়ি ফড়িংয়ের জন্মদিনে নাসির আহমেদের লেবু মামার সপ্তকাণ্ড ও মেঘমাল্লার সংকলনের ভেতর রাহাত খান রচিত ১০০০ বছর আগে গল্পটি আমাকে দারুণ মুগ্ধ করে।
রাহাত খান তার এই মনোমুগ্ধকর রূপকথার গল্পটির মধ্য দিয়ে এক অপরূপ লাবণ্যময়ী, শান্তি ও সমৃদ্ধিপূর্ণ শ্যামল বাংলাকে মূর্ত করে তোলেন। সেই কাঙ্ক্ষিত স্বপ্নের বাংলায় তাঁতি, মাঝি ও চাষিরা তাদের শ্রমের ফসল উপভোগ করে নির্ভয়ে। নারী ও পুরুষ পরস্পরের সঙ্গী হয়ে জীবনের ঐশ্বর্যকে বরণ করে নেয়। যখন আকাশে জ্বলন্ত বৃত্তিকারা পাক খায়, হরিণ শিশু স্বপ্ন দেখে সবুজ ঘাস। আমরা তখন 1, 2, 3, 4 ফিরছি। কি সুন্দর জীবনের এই অপরূপ অবকাশ। ওই অপরূপ জীবনেও ঝড় আসে। আগ্রাসী, সম্পদ লুণ্ঠনকারী ভিনদেশী রাজা স্বপ্ন দিয়ে ঘেরা সবুজ বাংলাকে গ্রাস করে নেয়। শুরু হয় সংগ্রাম। জিত হয় শোষিতের, বাংলা হয় মুক্ত। আজকের পাঠটি এখানেই শেষ হলো। আগামী পাঠে আমরা দ্বিতীয় পর্ব অন্তর্দৃষ্টি পাঠ করব। আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।